আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, এই অধ্যায়ের এটি 15তম পাঠ। 15তম পাঠে থাকবে 242 পৃষ্ঠার অনুশীলনীর 11 নং প্রশ্নের সমাধান। যদিও 11 নং প্রশ্নটি শুরু হয়েছে 241 পৃষ্ঠা থেকে, তো এখানে আমি 242 পৃষ্ঠা দ্বারাই চিহ্নিত করে নিলাম। তো শুরু করছি 11 নং প্রশ্ন দিয়ে। এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে, আমরা একটু উদ্দীপকটি ভালোভাবে খেয়াল করি। তোমার পরিবার সহ নিকট আত্মীয় 25 জন সদস্যের বয়সের তথ্য বছরে সংগ্রহ করে লিপিবদ্ধ করো। প্রয়োজনে অভিভাবকের সাহায্য নাও। পরিবার সহ নিকট আত্মীয় 25 জন সদস্য লাগবে, যাদের বয়স সংগ্রহ করতে হবে, কার কত বয়স এই তথ্যগুলো সংগ্রহ করে লিপিবদ্ধ করতে হবে। তারপর 2 নংয়ে যে বিষয়টি রয়েছে, তোমার বন্ধুর পরিবার সহ তার নিকট আত্মীয় 30 জন সদস্যের বয়সের সংগৃহীত তথ্যের লেখচিত্র। তার মানে তোমাকে 25 জন সদস্যর বয়সের তথ্য সংগ্রহ করতে হবে, আর এখানে 30 জন সদস্যের একটি লেখচিত্র দেওয়া আছে। তো এখান থেকে আমাদের এই দুটি উদ্দীপক থেকে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর করব। প্রশ্নগুলো এক নজরে আমরা দেখে নিই। একের উপাত্ত ব্যবহার করে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। আয়তলেখ অঙ্কন করে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ ও প্রচুরক নির্ণয় করো। প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো। মানে প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়, এই গড়গুলো আমরা এতবার করলাম যে আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে অঙ্ক করতে করতে একদম আয়ত্তে চলে আসবে, কিন্তু সেই সাথে শিক্ষার্থীরা একদম বিরক্তির শেষ পর্যায় পর্যন্ত পৌঁছাবে। তারপরের যে প্রশ্ন মধ্যক ও প্রচুরক, আমরা অসংখ্যবার ইতিমধ্যে এই প্রশ্নগুলো সমাধান করে নিয়েছি, তা এই টিউটোরিয়ালের সাহায্যে আমরা আবারও করব। তারপর 2-এর চিত্র থেকে গণসংখ্যা সারণী তৈরি করো। আমরা 2-এ যে একটা অজীব রেখা দেখলাম, সেখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তোমার ও তোমার বন্ধুর পরিবারের সদস্যদের গড় বয়সের তুলনামূলক পার্থক্য লেখো। এক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা, বয়স ও শ্রেণী ব্যবধান গড়কে প্রভাবিত করে কিনা ব্যাখ্যা করো। শিক্ষকদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এমনভাবে শিক্ষার্থীদের নির্দেশনা দিবেন তারা যেন অবশ্যই তাদের পরিবারের সদস্য সহ নিকট আত্মীয় যারা আছে এরকম 25 জনের তথ্যই যেন তারা সংগ্রহ করে। এমনি মানে যে আনুমানিক কোনো মান নিয়ে তাদেরকে অঙ্ক করাবেন না। এক্ষেত্রে তারা ছোট থেকে কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া শিখে যাবে। তারা বড় হয়ে এইভাবেই কিন্তু গড়ে উঠবে যে আনুমানিক কোনো একটা মান নিলেই হয়ে যাবে। তারপরের যে প্রশ্ন, চিত্র ও ছকের মধ্যে কোনটির মাধ্যমে তথ্য উপস্থাপন সহজবোধ্য বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই যে 7টি প্রশ্ন, এই 7টি প্রশ্নের উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে দেখে নেব। শুরু করছি 1 নং অর্থাৎ ক নংয়ের যে প্রশ্নটি ছিল তার উত্তর দিয়ে। শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন যদি ভিডিওগুলো দ্বারা উপকৃত হয়ে থাকেন। অষ্টম শ্রেণীর গণিতের কিন্তু অন্যান্য টিউটোরিয়াল এখানে আপলোড করা আছে, চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আমার পরিবার সহ নিকট আত্মীয় 25 জন সদস্যের বয়সের তথ্য নিম্নরূপ। এখানে আমি 25 জনের বয়সের যে তথ্য সেটি সংগ্রহ করে নিয়েছি। এখন এখান থেকে আমাদের সারণীভুক্ত করতে হবে। তা আমরা জানি অবিন্যস্ত উপাত্তগুলো সারণীবদ্ধ করার জন্য প্রথমে পরিসর নির্ণয় করতে হয়। তো আমরা পরিসর নির্ণয় করি। পরিসরের সূত্র সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। এই উপাত্তগুলোর ভিতর থেকে আমরা বড় আর ছোট মানটা বিয়োগ করে নেব। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 64 আর সর্বনিম্ন মান হচ্ছে 5। বিয়োগ করে 1 আমরা যোগ করি, বিয়োগ করলে হয় 59, তার সাথে 1 যোগ করলে 60। এখন কত শ্রেণী ব্যবধান ধরবো? এখানে আমরা দেখতে পাচ্ছি 60 আসছে। আমরা যদি 5 করে দেই তাহলে মোটামুটি 10টা ঘর আসবে, 10টা শ্রেণী তৈরি হবে। এতগুলো শ্রেণী দিয়ে আমরা করব না, এখানে আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে নিই। শ্রেণী ব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যার সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো এখানে পরিসর হচ্ছে 60 আর শ্রেণী ব্যাপ্তি 10, ভাগ দিলে আমরা পাই 6। তার মানে সারণীটি তৈরি করার জন্য আমাদের 6টি শ্রেণী তৈরি করতে হবে। তো এখন আমরা সারণীটি তৈরি করি। 3টি কলাম থাকবে আর 7টা রো নিলাম, উপরে একটা নিচে একটা লেখার জন্য, অর্থাৎ 8টা সারি নেব আমরা। তো প্রথমে শ্রেণী ব্যাপ্তি
তারপর ট্যালি চিহ্ন, আর এদিকে গণসংখ্যা। তারপর আমরা শ্রেণী ব্যাপ্তি শুরু করি। আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল হচ্ছে বা সর্বনিম্ন বয়স ছিল হচ্ছে 5। তো শ্রেণী ব্যাপ্তি আমরা 10 ধরেছি, 5 থেকে 15। এখানে আমি একটু পরে যেহেতু আয়তলেখ অঙ্কন করতে হবে, সেজন্য আমি একবারেই অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করে নিলাম। অবিচ্ছিন্ন শ্রেণী কি ইতিমধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে, পূর্বের টিউটোরিয়ালগুলো যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো 5 থেকে 15, তারপরেরটা 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65। আমাদের কিন্তু শ্রেণী ব্যবধান হয়ে গেল। একটা কথা বলে রাখি, এখানে আমরা 25 দুই জায়গায় দেখতে পাচ্ছি। আর উদ্দীপকে আমি 15 কথা বলি, যে 15 উপরে আছে নিচে আছে। তো এই যেখানে কিন্তু 15 আছে উপাত্তগুলোর মধ্যে, তাহলে এই 15-র জন্য আমরা কোন ঘরে ট্যালি দেব? অবশ্যই আমরা এই যে দ্বিতীয় ঘরে দেব। শেষে 15 থাকলে আমরা ওই ঘরে ওই মান বসাবো না। এখানে 35 শেষে আছে, আমাদের উপাত্তে যদি 35 থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পরের ঘরে বসাবো সেই উপাত্তের জন্য ট্যালি। এখন আমরা ট্যালি বসাই। ট্যালি বসান খুব সহজ একটি পদ্ধতি এখানে আমি দেখানোর চেষ্টা করব। 14কে আমরা কেটে দেব। কেটে দিয়ে 14 কোন ঘরে আছে? যে প্রথম ঘরেই আছে বা প্রথম শ্রেণীতেই আছে, আমরা এই ঘরে একটা ট্যালি দিলাম। 45কে কেটে নিয়ে আমরা 45 খুঁজি। আমরা এই যেখানে 45 এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই পরের ঘরে এনে এই 45 বসানো লাগবে, 45-এর জন্য ট্যালি। তারপরে আছে 38কে কেটে দিয়ে আমরা 38 কোথায় পাচ্ছি? এই যে এই শ্রেণীতে। এইভাবে আমরা বাকি মানগুলোর জন্য ট্যালি চিহ্ন বসিয়ে নিই ধারাবাহিকভাবে। একদম নির্ভুলভাবে করতে হবে, আর অবশ্যই আপনারা একটু মিলিয়ে নেবেন যেন ভুল না হয় আর কি, কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি হয়ে থাকে। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি ট্যালি বসানো শেষ। ট্যালি বসানোর পর যে কাজটি করতে হবে, এই গণসংখ্যার ঘরটা পূরণ করতে হবে। তো এখানে মোট কয়টি ট্যালি রয়েছে? 5টি। তো এখানে আমরা 5 লিখলাম, 3, তারপরে আবারও 5, আবারও 3, তারপরে এখানে 7টি রয়েছে, 7, তারপরে হচ্ছে 2। আমাদের কিন্তু গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি হয়ে গেল। এখানে মোট কয়টি ঘর রয়েছে চাইলে আমরা শেষে যোগ করে দিতে পারি। মোট n সমান 25। এটি ছকের বাইরে চলে গেছে, চাইলে এখানে আমরা অতিরিক্ত হিসাবে আরও একটি সারি নিতে পারি। আমাদের কিন্তু 11 নং প্রশ্নের যে ক নংয়ের সমাধান সেটি কিন্তু এখানে হয়ে গেল। তারপরের প্রশ্নের উত্তরে চলে যাচ্ছে। আয়তলেখ অঙ্কন করে আয়তলেখ থেকে গণসংখ্যা, বহুভুজ ও প্রচুরক নির্ণয় করো। তো প্রথমে আমরা একটা আয়তলেখ অঙ্কন করব। সেই আয়তলেখ থেকে আমরা গণসংখ্যা নির্ণয় করব, গণসংখ্যা, বহুভুজ, আবার ওই একই আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করব। অর্থাৎ 3টা কাজ আমরা একটা সমাধানেই দেখে নেব। তো শুরু করছি 11 নং প্রশ্নের সমাধান খ। তো এটি করার জন্য আমাদের প্রথমে যে সারণীটি লাগবে, গণসংখ্যা নিবেশন সারণী। এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা লিখে নিলাম, মাঝে যে ট্যালি ছিল সেইটুকু আর লাগবে না। এখানে আয়তলেখ অঙ্কন করতে হবে, এই জন্য কিন্তু আমি শুরুতেই অবিচ্ছিন্ন শ্রেণী নিয়ে শ্রেণীব্যাপ্তি তৈরি করে নিয়েছি। তো এখন আমরা আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখের জন্য একটি গ্রাফ পেপার নেই। গ্রাফে এক্স অক্ষ এবং অয় অক্ষ নির্ধারণ করে নেই। এক্স অক্ষ এবং অয় অক্ষ যে বিন্দুতে মিলিত হলো এটি হচ্ছে মূল বিন্দু, যেটি ও দ্বারা চিহ্নিত করা হলো। উপরের দিকে 5 করে গণসংখ্যা নিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 7। এর জন্য আমি এখানে শ্রেণী ব্যবধানটা খুবই কম নিলাম, অর্থাৎ একটা করে ছোট ছোট যে ঘর রয়েছে তার মান 0.5 করে নিলাম। মানে 2 ঘর যদি না হয় তবে 1 হবে। এখানে যে 5, 10 ঘর, 10 ঘরে গিয়ে আমি লিখলাম হচ্ছে 5, তার মানে একটা করে ঘরের মান হচ্ছে 0.5। আর এদিকে আমরা শ্রেণী ব্যবধান লিখব 5, 10, 15, এভাবে 5, 15, 25, 35, 45, 55, 65। এখন আমরা আয়ত ক্ষেত্র অঙ্কন করি। প্রথম শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 15, তার জন্য গণসংখ্যা রয়েছে 5। তো আমরা এই যে 5 থেকে 15 এই শ্রেণীতে এসে 5 পর্যন্ত গিয়ে একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নেব। তার পূর্বে 5-এর পূর্বের শ্রেণীগুলো বোঝানোর জন্য কাটা চিহ্ন ব্যবহার করলাম। এখানে আমরা 5 পর্যন্ত একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তারপরে 3-এর জন্য আয়তক্ষেত্র, আবার 5-এর জন্য, আবার 3-এর জন্য, তারপরে 7, তারপরে হচ্ছে 2। আমাদের আয়তলেখ অঙ্কিত হয়ে গেছে। এখন এই আয়তলেখ থেকে আমাদের গণসংখ্যা, বহুভুজ অঙ্কন করতে হবে। সেটি খুবই সোজা। এই আয়তলেখগুলোর উপরের অংশ দিয়ে আমরা মধ্যবিন্দু নির্ণয় করে নেব। মধ্যবিন্দুগুলোতে আমরা ডট চিহ্ন ব্যবহার করি, যেভাবে ডট চিহ্ন দিয়ে নেই। তারপর যে কাজটি করতে হবে, এই ডটগুলোকে আমরা ধারাবাহিকভাবে যোগ করে দেব।
ধারাবাহিকভাবে যোগ করার ফলে কিন্তু আমাদের বহুভুজটি অঙ্কিত হয়ে গেল। এখন এই চিত্র থেকেই আমরা প্রচুরক নির্ণয় করব। কিভাবে প্রচুরক নির্ণয় করব? এখানে সবচেয়ে উঁচু আয়তক্ষেত্র বা সবচেয়ে বড় আয়তক্ষেত্র কোনটি আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এই শ্রেণীতেই প্রচুরক রয়েছে। প্রচুরক নির্ণয়ের জন্য আমরা যে কাজটি করব, এই আয়তক্ষেত্রটিকে বিভিন্ন অক্ষর দিয়ে চিহ্নিত করে নিই। এ, বি, সি, ডি দিয়ে চিহ্নিত করে নিলাম। তারপর এই বিন্দুটাকে চিহ্নিত করে নিলাম ই দিয়ে, আর এখানে চিহ্নিত করলাম এফ দিয়ে। এখন আমরা এ এফ এবং ইডি যোগ করব। এ এফ এবং ইডি যোগ করার ফলে এ এফ এবং ইডি পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেখানে আমরা দিয়ে নিলাম হচ্ছে পি। এই পি থেকে ও এক্স সরল রেখার উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, যেটার নাম দিলাম হচ্ছে পিএম। অর্থাৎ পি থেকে ও এক্সের উপরে পিএম লম্ব আঁকি। এই যে এম বিন্দুটা এখানে যেখানে ছেদ করলো এটাই হচ্ছে প্রচুরকের মান। আমরা যদি একটু হিসাব করে দেখি, এখানে হচ্ছে 45, তারপরে 2 একক করে আছে, তাহলে 45 আর 2 47, আর এখানে 49। 49-এর পরে আমরা সামান্য দেখতে পাচ্ছি এখানে এই মোট ঘরকে যদি আমরা 3 ভাগ করি তাহলে 1 ভাগে আসে 3.33। তো এখানে আমরা মোটামুটি লিখতে পারি 49 যাই হোক সামান্য কিছু লিখতে হবে, তো এটা আমরা ব্যাখ্যাতে দেখিয়ে দিচ্ছি। আশা করি বোঝার কথা। একটা চিত্রে এইভাবে বহুভুজ এবং প্রচুরক নির্ণয় করা যাবে। এটার ব্যাখ্যা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মনে করি ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে 2 একক ধরে শ্রেণীব্যাপ্তি এবং অয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে 0.5 একক ধরা হয়েছে। এখানে গণসংখ্যার জন্য বিন্দু বসাই। প্রতিটি শ্রেণীর বিন্দুগুলো দ্বারা আয়তক্ষেত্র গঠন করি, ফলে আয়তলেখটি অঙ্কিত হলো। এবার আয়তক্ষেত্রগুলোর মধ্যবিন্দু নির্ণয় করি। মধ্য বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করি, ফলে যে ক্ষেত্রটি তৈরি হলো সেটি একটি গণসংখ্যা বহুভুজ। দুটির ব্যাখ্যা হয়ে গেল। এখন প্রচুরক শ্রেণীর আয়তক্ষেত্রটি হলো এবিসিডি। এবার এ এফ ইডি যোগ করি। এ এফ ও ইডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব অঙ্কন করি, যা কিন্তু ইতিমধ্যে আমরা বলেছি। এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে। হিসাব করে দেখি এম বিন্দুর স্থানাঙ্ক এখানে আমি 49.35 লিখে নিয়েছি। 49.35 আমি ধরে নিয়েছি যে ওই ঘরটাকে আমরা 3 ভাগ করে তার 1 ভাগ পেয়েছি। এই এম বিন্দুর স্থানাঙ্কের ভুজই হবে সংগৃহীত উপাত্তের প্রচুরক, অর্থাৎ নির্ণেয় প্রচুরক 49.35। আমি আবারও বলছি যে আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কন করলে বা অজীব রেখা থেকে মধ্যক নির্ণয় করলে সেক্ষেত্রে প্রচুরক নির্ণয় এবং মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মানের কিন্তু সামান্য পরিবর্তন হতে পারে। এখন পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো। তো এখানে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে, সেখানে আমাদের কলাম লাগবে 4টি। প্রথম ঘরে থাকবে শ্রেণীব্যাপ্তি, তারপরে হচ্ছে গণসংখ্যা, মধ্যমান, এফআই, এক্সআই। এখন আমরা এই ঘরগুলো পূরণ করি। মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় একটা আমি বলে দিচ্ছি। 5 আর এই 15 যোগ করলে আমরা পাই 20, তাকে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 10। 15 আর 25 যোগ করলে 40, 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে 20। বাকি ঘরগুলোতে আমরা শ্রেণী ব্যবধান আছে 10 করে যোগ করে যাব, ঘরগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। এফআই এক্সআই, এই যে এই ঘর আর এই ঘর গুণ করব, 5 10 50, 3 আর 20 গুণন দিলে আমরা পাই হচ্ছে 60। এভাবে বাকি ঘরগুলো পূরণ করে আমরা এই সবগুলো মান যোগ করব, যার জন্য ব্যবহার করব ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই ইকুয়াল টু, এখানে যোগ করলে হয় 850। অবশ্যই শিক্ষার্থীরা কিন্তু এগুলো যোগ করবে, কারণ অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে। এখন আমরা গড়ের যে সূত্র সেই সূত্রটা বসাই। গাণিতিক গড় সূত্র সমান হচ্ছে ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই ডিভাইডেড n, মান বসাই 850 ভাগ হচ্ছে 25, ভাগ দিলে আমরা পাই 34। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি। তার জন্য যে সারণী সেটি অঙ্কন করে নেই। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। এখানে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমানগুলো বসিয়ে নিলাম। এখন আমাদের এর মানটা নির্ধারণ করতে হবে। এখানে আমরা খেয়াল রাখি যে মোট কয়টা শ্রেণী রয়েছে, 1 2 3 4 5 6টা। আমরা ইতিমধ্যে কিন্তু জোড় সংখ্যক শ্রেণী নিয়ে গড় নির্ণয় করিনি, আমার মনে নেই। তো কিন্তু বলা হয়েছিল যে জোড় সংখ্যক শ্রেণী থাকলে কিভাবে আমরা এর মানটা নির্ধারণ করব। এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে
এই প্রথম যে মধ্যমান থাকবে আর শেষের যে মধ্যমান থাকবে এই দুটো আমরা যোগ দেব। 10 আর 60 আমরা যোগ করলে পাই হচ্ছে 70। 70কে যদি 2 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আসবে 35। আমরা এখানে খুঁজি যে 35 আমরা কোন মধ্যমানের ভিতরে পাবো। এখানে আছে 10 পর্যন্ত, এখানে 20 পর্যন্ত, এখানে 30। এই 40-এর মধ্যে এসে আমরা 35 পাই, তাহলে এটাই হবে আমাদের এর মান। আর যে ঘরে সে ঘরে হচ্ছে 0, উপরের দিকে -1 -2 করে যাবে আর নিচে +1 +2। এখন আমরা গণসংখ্যা আর এই ঘর গুণন করে এই ঘরটা পূরণ করে নিই। তো গুণ করার পর আমরা যে মানগুলো পেলাম সবগুলো যোগ বিয়োগ করলে এখানে আমরা পাই ক্যাপিটাল সিগমা FI/UI = -15। এখানে কিন্তু আমাদের ছকের কাজ শেষ। এখন আমরা সূত্র বসাবো। সূত্র বসিয়ে আমরা গড়টা নির্ণয় করে ফেলি। এখানে এর মান হচ্ছে 40, এইচতে শ্রেণী ব্যবধান যার মান হচ্ছে 10, এনতে মোট গণসংখ্যা 25, FI/UI এটার মান হচ্ছে -15। এখন সবগুলো মান আমরা এখানে বসাই। এখানে যে কাজটি করব 15 আর 10 গুণ করে 25 দ্বারা ভাগ দেব, তাহলে আসে হচ্ছে 6। এখানে মাইনাস আছে, এই মাইনাসটা বসবে, প্লাস মাইনাসে মাইনাস, 40 থেকে 6 বাদ দিলে আমরা পাই হচ্ছে 34। এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করার জন্য আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে। তো এখানে আমরা দুইটা ঘর পূরণ করে নিয়েছি। ক্রমযোজিত গণসংখ্যা, প্রথমে যে গণসংখ্যা সেটাই বসে, তারপর দ্বিতীয় অর্থাৎ প্রথম দুইটা গণসংখ্যা যোগ হবে 5 আর এদিকে 3 যোগ করে আমরা পাই হচ্ছে 8। তারপরে 8-এর সাথেই 5 যোগ 13, 13-র সাথে 3 যোগ 16, 16-র সাথে 7 যোগ 23 আর 2-এ 25। আমাদের সারণী কিন্তু হয়ে গেল। এখন আমরা মধ্যক শ্রেণীর অবস্থান নির্ণয় করব। মধ্যক শ্রেণীর অবস্থান সমান n/2। n এর মান হচ্ছে 25, 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 12.5। এই 12.5তম পদ হবে হচ্ছে মধ্যক। তো 12.5 আমরা কোথায় খুঁজবো? ক্রমযোজিত গণসংখ্যাতে খুঁজবো। এখানে 5 পর্যন্ত রয়েছে, এখানে 8 পর্যন্ত, এখানে 13 পর্যন্ত। এই 13-র মধ্যেই 12.5 অন্তর্নিহিত রয়েছে। তো আমরা মধ্যক শ্রেণী পাচ্ছি 25 থেকে 35। তারপর মধ্যকের সূত্র লিখি। সূত্র লিখে এখানে মানগুলো লিখে নেই। L সমান হচ্ছে 25 মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এইচতে 10 শ্রেণী ব্যাপ্তি, n/2 মান হচ্ছে 12.5, FC 8 মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, FM সমান হচ্ছে 5, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন এই সবগুলো মান আমরা সূত্রেতে এই চলকগুলোর বিপরীতে বসিয়ে নিই। এখানে যে কাজটা করব 12.5 থেকে 8 বিয়োগ করব, বিয়োগ দিলে থাকে হচ্ছে 4.5 আর 10কে 5 দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে 2। 4.5 আর 2 গুণ করলে 9, 9-এর সাথে 25 যোগ করলে আমরা পাই 34। অতএব নির্ণয় মধ্যক 34। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরকের জন্য আলাদা কোনো সারণীর দরকার নেই। আমরা যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছিলাম ওটা থেকেই প্রচুরক নির্ণয় করব। এখানে সর্বোচ্চ গণসংখ্যা এই যে 7, তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 45 থেকে 55। তারপর আমরা সূত্র বসাই। প্রচুরকের সূত্র সাইটে মানগুলো লিখে নেই। এলতে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা যার মান 45। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আর তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। 7 আর 3-এর পার্থক্য হচ্ছে 4, আর এখানে 7 আর 2-এর পার্থক্য F2-র মান, যার মান হচ্ছে 5। এইচতে শ্রেণী ব্যবধান 10। এই মানগুলো আমরা এখন এখানে বসিয়ে ক্যালকুলেশন করি। 4 আর 10 গুণন করলে আমরা পাই 40, তাহলে উপরে 40 আর নিচে 4 আর 5 যোগ করলে আমরা পাই হচ্ছে 9। 40কে 9 দ্বারা ভাগ দিলে আমরা পাই 4.44। 45-এর সাথে যোগ করলে আমরা পাই 49.44। আমরা আগের যে প্রচুরক নির্ণয় করলাম সেখানে আমরা হচ্ছে আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করেছিলাম। সেখানে আমরা আনুমানিক একটি মান লিখেছিলাম, সেটা হচ্ছে 49.35। মানে যে খুব যে বেশি পার্থক্য সেটা কিন্তু হয়নি, খুবই কাছাকাছি ধরনের মান কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। নির্ণয় প্রচুরক, এখানে প্রচুরকটা একটু ঠিক করে নেবেন। নির্ণয় প্রচুরক হবে 49.44। তারপরের প্রশ্নে চলে যাচ্ছে। 2-এর চিত্র থেকে গণসংখ্যা সারণী তৈরি করো। এখানে একটি গ্রাফ পেপার দেওয়া আছে। গ্রাফ পেপারে হচ্ছে অজীব রেখার চিত্র দেওয়া আছে। এই অজীব রেখা থেকে আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো সেটা খুবই সহজ, ইতিমধ্যে আমরা একবার করেছিলাম। যদি
কেউ করে থাকেন তাহলে তার মনে থাকার কথা, ক্রমযোজিত গণসংখ্যা সারণী হতে গণসংখ্যা সারণী। আমরা এখানে তিনটা কলাম নিলাম, আর এখানে মোট শ্রেণী আমরা দেখি 0 থেকে 10। যেখানে 0 থেকে 10, তাহলে একটা শ্রেণীর 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পর্যন্ত শ্রেণী থাকবে। 70 থেকে 80 90-এর ঘরে কোনো মান নেই, তো এটার জন্য আমাদের কিছু লিখতে হবে না। তো আমরা শ্রেণীর ব্যাপ্তির ঘরটা পূরণ করি। প্রথমে 0 থেকে 10 এটা আসবে, তারপরে হচ্ছে 10 থেকে 20, এইভাবে আমরা একদম 80 পর্যন্ত যাব। 60 থেকে 70, 70 থেকে 80। তারপর ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো লিখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি 10-এর যে শ্রেণী, এখানে রয়েছে হচ্ছে এই যে এক করে 1 একক করে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 লিখে নিলাম। তারপরে এখানে আমরা 10 থেকে 2 ঘর নিচ্ছে, তার মানে এটা হচ্ছে 8। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 15তে বিন্দু 15, 16, 17তে বিন্দু, তারপরে হচ্ছে এখানে 25-এর 1 ঘর নিচ্ছে, তাহলে হচ্ছে 24। আর এদিকে 25 থেকে 2 ঘর উপরে, তাহলে 27। আর এখানে আরও 1 ঘর 27, 28, 29 এটা, তারপর এটা হচ্ছে 30। এখন এই মানগুলো থেকে আমাদের গণসংখ্যা নির্ণয় করতে হবে। সেটা কিভাবে? আমরা জানি প্রথম গণসংখ্যা যা ক্রমযোজিত গণসংখ্যাও তাই, তাহলে এখানে 4ই বসবে। এখন পরবর্তী ঘরগুলো কিভাবে বের করব? এই যে যোগফল, অর্থাৎ পরের ঘর থেকে আগের ঘর বাদ দিলে এখানে গণসংখ্যা বের হয়ে যাবে। 8 থেকে আমরা 4 বাদ দেব, বের হবে হচ্ছে কত? 4। এখন 15 থেকে 8 বাদ দেব, তাহলে এই ঘরের গণসংখ্যা বের হবে 17 থেকে 15 বিয়োগ এখানে 2 বের হয়। এভাবে বাকি ঘরগুলো আমরা বের করে নিই। আমাদের কিন্তু এই ইয়নং প্রশ্নের সমাধানটা হয়ে গেল। আশা করি বোঝার কথা। এখানে মোট গণসংখ্যা রয়েছে হচ্ছে 30। এখন তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। তোমার ও তোমার বন্ধুর পরিবারের সদস্যদের গড় বয়সের তুলনামূলক পার্থক্য লেখো। গড় বয়সের পার্থক্য, এখানে আমার যে পরিবার বা পরিবারের সদস্যরা রয়েছে তাদের কিন্তু গড় বয়স নির্ণয় করেছি, কিন্তু বন্ধুর যে পরিবার রয়েছে তার যে উপাত্ত বা গণসংখ্যা সারণী তার কিন্তু গড় নির্ণয় করা হয়নি। তো এখানে আগে আমাদের বন্ধুর পরিবারের গড় নির্ণয় করতে হবে, বয়সের গড় নির্ণয় করতে হবে। এক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা, বয়স ও শ্রেণী ব্যবধান গড়কে প্রভাবিত করে কিনা ব্যাখ্যা করো। তো এখন আমরা এই প্রশ্নের সমাধানটা দেখে নিই। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি, কারণ এটা একটু কম ঝামেলাপূর্ণ, যদিও সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় সেটা একটু সহজ। তো এখানে মানগুলো ছোট ছোট থাকার কারণে আমি এই পদ্ধতিটাই বেছে নিলাম। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান গণসংখ্যা, এগুলো একটু আগে যেভাবে করা হয়েছে সেখান থেকে আমরা লিখে নিলাম, কারণ শ্রেণীব্যাপ্তি কীভাবে নির্ণয় করলাম, মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়, আর গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এগুলো কিন্তু আমরা জানি। একটু আগে আমরা যে গণসংখ্যা নিবেশন সারণীটা প্রস্তুত করলাম সেখান থেকে হুবহু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা লিখে নিলাম। আর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়, এই যে 0 আর 10 যোগ করে 10 হয়, 2 দ্বারা ভাগ দিলে 5, 10 আর 20 যোগ করলে 30 হয়, 2 দ্বারা ভাগ দিলে 15। এইভাবে বাকি ঘরগুলো পূরণ করে নিলাম। এখন FI XI এটা কিভাবে? এই 2 ঘর গুণ করে 5 আর 4 গুণ করলে আমরা পাই হচ্ছে 20, 15 আর 4 গুণ করলে পাই হচ্ছে 60, 25 আর 7 গুণ করলে 175, 35 আর 2 গুণ করলে 70। এভাবে বাকি ঘরগুলো আমরা গুণ করব এবং শেষে সবগুলো ঘর যোগ করে এখানে যোগফলটা লিখে নেব। আমরা যোগফল দেখতে পাচ্ছি 1010। এখন আমরা গড় নির্ণয়ের যে সূত্র সেটি লিখি। FI XI / 10, এখানে ভাগ দিলে আমরা পাই 33.67। এখন আমরা এই বাকি প্রশ্নের যে অংশটুকু রয়েছে তার উত্তর করতে পারবো। তুলনামূলক পার্থক্য, আগে আমরা পার্থক্যটা লিখি। আমার পরিবারের সদস্যদের গড় বয়স 34 বছর, আমার বন্ধুর পরিবারের সদস্যদের গড় বয়স 33.67 বছর, যা আমার পরিবারের সদস্যদের গড় বয়স থেকে 0.33 বছর কম। এখানে আমরা বিয়োগ করে নিয়েছি। তারপর প্রভাবিত করে কিনা এটার উত্তর আমরা দেখে নিই। পরিবারের সদস্য সংখ্যা মানে যে গণসংখ্যা যদি বৃদ্ধি করা হয় বা কম করা হয়, বয়স মানে হচ্ছে যে শ্রেণী ব্যাপ্তিতে প্রভাব ফেলবে। শ্রেণী ব্যবধান, এখানে ব্যবধান রয়েছে 10 করে, যদি আমরা আরও বাড়াই বা কমাই এক্ষেত্রে ইত্যাদি মানের কারণে FI XI অর্থাৎ ক্যাপিটাল সিগমা FI XI এর মান কম বেশি হবে। যদি এইগুলোতে পরিবর্তন করা হয় সেক্ষেত্রে FI XI এর মান পরিবর্তিত হবে, আর FI XI এর মান পরিবর্তিত হওয়া মানেই এই গড় যে হবে তাকে প্রভাবিত করা। তো তার মানে আমরা লিখতে পারি যে ফলে গড়কে প্রভাবিত করবে, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা, বয়স ও শ্রেণী ব্যবধান ইত্যাদি মানের কারণে
এই গড় প্রভাবিত হবে। আশা করি বোঝার কথা। তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যেটি রয়েছে 243 পৃষ্ঠাতে। চিত্র ও ছকের মধ্যে কোনটির মাধ্যমে তথ্য উপস্থাপন সহজবোধ্য বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। মানে কোনটা সহজ সেটা শুধু বললেই হবে না, তার জন্য আবার কেন সহজ সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। তা আমি আমার উত্তরটা দেখিয়ে দিচ্ছি। চিত্র ও ছকের মধ্যে চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন সহজবোধ্য বলে আমি মনে করি। কেন মনে করি সে কারণগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। সহজ ও আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করা যায়। জটিল হিসাব নিকাশ ছাড়াই দ্রুত তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। সারণী থেকে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের বিভিন্ন হিসাব নিকাশ, মধ্য, প্রচুরক, গড় ইত্যাদি করতে হয়, কিন্তু যদি চিত্রের মাধ্যমে এগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে এগুলো হিসাব নিকাশ ছাড়াই কিন্তু আমরা খুব দ্রুত কোনো ধারণা পেতে পারি। তাৎক্ষণিক পরিসংখ্যানগত সিদ্ধান্ত নেওয়া যায়। পরিসংখ্যানের উপাত্তগুলো ব্যবহার করা হয় মূলত বিভিন্ন সিদ্ধান্তের জন্য, তো এখানে খুব দ্রুত বা তাৎক্ষণিক পরিসংখ্যানগত সিদ্ধান্ত নেওয়া যাবে। ছকের তুলনায় চিত্রের গ্রহণযোগ্যতা বেশি। চিত্রের তথ্য থেকে দ্রুত ভবিষ্যৎ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। আমি এখানে মোটামুটি এই 5টি কারণ উল্লেখ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হাজির হব 243 পৃষ্ঠার 12 নং প্রশ্নের সমাধান নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।